বাংলাদেশকে নতুন আশা দেখাচ্ছে বাইডেন-ইউনূস বৈঠক। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগ, টেকসই গণতন্ত্র ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া যেতে পারে। ঢাকা-ওয়াশিংটন নিবিড় সম্পর্ক অন্য দেশের বেলায় প্রভাব ফেলবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানান জো বাইডেন। বৈঠকটিকে ঐতিহাসিক ও অর্থবহ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র পাশে থাকলে সহজ হবে রাষ্ট্রের সংস্কার, টেকসই গণতন্ত্র নিশ্চিত করতেও সহায়তা মিলতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রচণ্ড ব্যস্ত থাকেন এবং স্বাভাবিকভাবে এই ধরনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক হয় না। তো সেই জায়গায় একটা ব্রেক থ্রু এবং একটা পজিটিভ একটা বাংলাদেশ গড়তে চাচ্ছি নতুনভাবে, যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা টেকসই হবে, আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো শক্তিশালী হবে, বাংলাদেশের বিনিয়োগের জায়গা তৈরি হবে। ওদের সমর্থন যদি আমরা পাই তাহলে সেটা আমাদের জন্য খুবই একটা ইতিবাচক পাওয়া হিসেবে আমি দেখতে চাই। বিশেষজ্ঞদের আশা, পাচার হওয়া টাকা ফেরত আনতেও সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্র। টাকা ফেরত আনতে চাচ্ছেন, পাচারকৃত টাকা, এটা করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এদের সহযোগিতার দরকার হবে। সেখানেও আপনার তাদের সমর্থন লাগবে। এবং এটা শুধু সমর্থন কিন্তু মৌখিক সমর্থন, এখানে টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ওখানে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। তো এই বিষয়গুলোতে আমি মনে করি যে আপনি পাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর হওয়ায় অন্যদের নাখুশ হওয়ারও কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো যায় বা অর্থনৈতিক কাঠামো যদি করা হয় তাহলে খুব একটা ঝুঁকিতে পড়ার কোনো কারণ হওয়ার কথা না। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বিশ্লেষণ করতে আরও সময়ের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। 5-6 মাস গেলে তখন হয়তো বোঝা যাবে এবং তখন হয়তো এই আলোচনাটা আমি মনে করি মোর রিলেভেন্ট হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো ও ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ও বাংলাদেশ সময় বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইডলাইনে বৈঠকটি হয়। এ সময় ডক্টর ইউনূস সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারে গঠিত 6টি কমিশন সম্পর্কে জানান IMF ব্যবস্থাপনা পরিচালককে। সরকারের নেওয়া উদ্যোগে সমর্থন জানিয়ে আর্থিক সহায়তা দ্রুত ছাড়ের আশ্বাস IMF-এর। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, সংস্থার ঢাকা সফররত প্রতিনিধি দলটি আগামী মাসে IMF পরিচালনা পর্ষদে তাদের প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু হতে পারে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, ডক্টর ইউনূস তো ব্যস্ত সময় পার করছেন, তার সূচি সম্পর্কে জানাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হয়েছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো, বিস্তারিত জানাবেন। আজকে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফরের দ্বিতীয় দিন, বুধবার অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছে এবং আমি আমার ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ওনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বিস্তারিত। আমাদের আমাদের নিউজের বুলেটিনে সেটা অনিয়ার হবে এবং যেমনটা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, আজকে নেপালের প্রধানমন্ত্রী, চায়নার পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF-এর ব্যবস্থাপনা পরিচালক এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া জাতিসংঘের একটি সোশ্যাল বিজনেস বৈঠকে তিনি বক্তব্য দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি অনুষ্ঠানে। এবং এইসব জায়গায় তিনি আসলে বলেছেন যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানে যে ছাত্র বিজয়, যে তারুণ্যের জয়, যে বাংলাদেশের তরুণেরা যে ওনার মতো একজন বয়স্ক মানুষকে একজন এত সিনিয়র মানুষ তুলে ধরেছেন এবং কি পরিস্থিতি তিনি বাংলাদেশের দায়িত্ব নিতে হয়েছে সেটাও তিনি তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে আসলে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত একদিনও তিনি এই পদে থাকতে চান না, কারণ
বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে সংস্কার, এবং সংস্কারের জন্য যে কমিটিগুলো গঠন করা হয়েছে তাদের কাজ যখন শেষ হবে এবং পূর্ণ ভোটার তালিকা যখন আগে ভুয়া ভোটার তালিকা পরিবর্তন করে যখন পূর্ণ ভোটার তালিকা নতুন হবে, তখনই উনি নির্বাচন দিয়ে উনি ওনার বিদায় নেবেন স্বেচ্ছায়। উনি আর অতিরিক্ত একজনে থাকতে চান না। আর আজ বাংলাদেশ আগামীকাল বৃহস্পতিবার আসলে অনেক অনির্ধারিত বৈঠক রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে আসলে আগের সরকার প্রধানগুলো বিভিন্ন সময় হয়তো অনেকটা এতটা ব্যস্ত সময় কাটাতেন না, অথবা খুব বেশি অনেক রাষ্ট্রপ্রধান কিংবা অনেক প্রয়োজনীয় ব্যক্তির সাথে হয়তো দেখা সাক্ষাৎ কতটুকু হতো সেটা মিডিয়ারা জানায়। কিন্তু আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যার উনি অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক দেশের রাষ্ট্রপ্রধান কিংবা অনেক এনজিও কিংবা অনেক দাতা সংস্থা তারা নিজ উদ্যোগে ওনার সাথে আসলে হোটেলে দেখা করতে এসেছেন কিংবা জাতিসংঘের সাইড বৈঠকে নিজেরা অংশ নিয়ে গেছেন। কিন্তু আগামীকাল বৃহস্পতিবার যে কতজনের সাথে বৈঠক হতে পারে, কতটুকু হতে পারে, কাদের সাথে দেখা হতে পারে, সেটা অনেকগুলো অনির্ধারিত, অনেকগুলো নির্ধারিত। আর এবারের জাতিসংঘের ২৭তম অধিবেশনে তিনি যে বক্তব্য রাখবেন সেটা পুরোটাই থাকবে আসলে গণ-অভ্যুত্থানে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, গণ-অভ্যুত্থানে বাংলাদেশের। শফিকুল আলম আমাকে বলেছেন যে জো বাইডেনের সাথে ওনার যে কথা হয়েছে, আসলে আমি প্রশ্ন করেছিলাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে কিনা। তিনি বলছেন যে এটা আসলে এই মুহূর্তে জরুরি বিষয় না, জরুরি বিষয় হচ্ছে বাংলাদেশের নতুন বাংলাদেশ গঠনে, বাংলাদেশের যে সংস্কার, বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি সেটা উন্নয়নের যে অর্থনৈতিক যে সাপোর্ট, সেই বিষয়টা নিয়ে জো বাইডেন বলছেন সার্বিকভাবে সহায়তা করবেন এবং বিশ্ব নেতাদের কাছে তিনি এই সহায়তাটা মূলত চাচ্ছেন যে নতুন বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য এই মুহূর্তে আর্থিক সহায়তাটা এই মুহূর্তে আমাদের বেশি প্রয়োজন। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. সুলাইমান। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 18 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে স্বাগত জানান জয়। তবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জয়ের দাবি, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে সংস্কারও অসম্ভব। এর আগেও অসাংবিধানিক ও অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপণ করেছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয় বলেন, এটি তার একান্ত সিদ্ধান্ত। অনেক সরকারি চিকিৎসক রাজনৈতিক দলের পদে রয়েছেন। একে আইন লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, ব্যক্তিগত সুবিধা আদায় করতে চিকিৎসকদের দলীয় লেজুর বৃত্তি। এতে বঞ্চিত হচ্ছেন অনেক যোগ্য ব্যক্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য খাত। সেবার মান বাড়াতে স্বাস্থ্যকর্মীদের দলীয় রাজনীতি বন্ধ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব, সাচিব ও এনডিএফ ৩০ বছরের বেশি সময় ধরে সক্রিয় এই সংগঠনগুলো। অভিযোগ আছে, যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের সংগঠন নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য খাত। তারা চাকরি, পদায়ন, পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বাগিয়ে নেয়। যোগ্যতায় পিছিয়ে থাকলেও দলীয় পরিচয়ে অনেকে গুরুত্বপূর্ণ পদ পান। ভোগান্তিতে পড়েন কোনো দল না করা চিকিৎসকেরা। তার যে পজিশনে যাওয়ার কথা বা যেখানে পোস্টিংটা পাওয়ার কথা বা যে সুবিধাটা পাওয়ার কথা, যদি মেরিটের ভিত্তিতে যেত, যদি এই দলীয় লেজুর ভিত্তিকতাকে কনসিডার না করা হতো, তাহলে সে হয়তো সেখানে যেতে পারতো না। তার হয়তো আলটিমেট কেসটা গেইন হচ্ছে পার্সোনালি, কিন্তু প্রফেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং এখান থেকে মানুষ, জাতি কোনো সুবিধা পাচ্ছে না। সরকারি চিকিৎসক হয়েও অনেকে শুধু সংগঠন নয়, মূল রাজনৈতিক দলেরও পদে রয়েছেন। অথচ আইনে স্পষ্ট বলা আছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবেন না। এখানকার কাজ করে পরবর্তীকালে তারা এমপি, মন্ত্রী হওয়ারও একটা চেষ্টা করে। সুতরাং এটা কোনো সুস্থ ধারাবাহিকতা না। পেশাজীবী যদি পেশাজীবীর বাইরে সে রাজনীতিবিদ হয়ে দাঁড়িয়ে, দি রোড ইজ ওপেন ফর দেম। সরকারি চাকুরি করে সেখানে আপনারা প্রিভিলেজ নেওয়ার জন্য দলবাজি হবেন, এটা আমরা আশা করি না, সেটা সুস্থ স্বাভাবিকও না। চিকিৎসকদের পেশাভিত্তিক সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। রাজনৈতিক সংগঠনগুলো শক্তিশালী হওয়ায় বিএমএ এখন প্রায় অকার্যকর।
হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার পর এবার গুমের ঘটনায় অভিযোগ দায়ের বাড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 4 দিনে চিফ প্রসিকিউটরের কাছে দাখিল হওয়া 14টির 13টি অভিযোগই এ বিষয়ে। সম্প্রতি আইসিটি আইনের সংশোধনীতে গুম অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পর মামলার আগ্রহ বাড়ছে ভুক্তভোগী ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 43টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে প্রায় 30টি অভিযোগ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের। তবে শেষ 13টি অভিযোগ গুমের। এর মধ্যে বুধবারই দায়ের করা হয় 11টি। আওয়ামী লীগের সময় নিখোঁজ 10 ব্যক্তির স্বজন এবং 2015 সালে 6 মাস গুম থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা এসব অভিযোগ করেন। এতে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্য এবং র্যাব কর্মকর্তাদের আসামি করা হয়েছে। 5 মাসে ছিলাম, সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমরা মামলা করছি, মামলা কপি এখানে জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় জমা দিয়েছি, কোথাও মামলা করছি, কোনো কাজ পাই না। র্যাবের আশরাফের কাছে আমার ভাইয়ের মোবাইল পাইছি। প্রসিকিউশন টিম জানায়, গত 15 বছর সহ বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা ট্রাইব্যুনালে অভিযোগের অধিকার রাখে। গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে। ভুক্তভোগীদের অভিযোগ, র্যাবের বিভিন্ন ক্যাম্পে থাকা গোপন কক্ষগুলো ধ্বংসে নেওয়া হয়নি যথাযথ উদ্যোগ। ওখানে একজন গুম হয়েছে, তার মার সঙ্গে আমার কথা হলো। তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো। চিফ প্রসিকিউটর জানান, গুমের ঘটনায় দায়ের করা অভিযোগগুলো নিয়ে ট্রাইব্যুনালের তদন্তের পর হবে চূড়ান্ত মামলার সিদ্ধান্ত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু ভোটের অপেক্ষায় রয়েছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশন সহ সব সংস্কারে বেশি সময় লাগার কথা না বলেও মনে করেন তিনি। এদিকে বিএনপি নেতা মঈন খান আশা প্রকাশ করেন, ভোটের মাধ্যমে শিগগিরই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার এই আয়োজন। অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, বিএনপি সবসময় দেশের স্বার্থ রক্ষায় রাজনীতি করে, আর আওয়ামী লীগ দেখেছে ভারতের স্বার্থ। তবে ওই দেশে ইলিশ রপ্তানিতে কোনো আপত্তি নেই বিএনপির। এ সময় নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ইস্যুতেও কথা বলেন তিনি। কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসী। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। এখন এইখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব না। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় এসেছে তা ধরে রাখতে হবে। স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং সে কথাটি আজকে নতুন করে বলতে হয়। সেই সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। মান্না সাহেবকে আপনারা প্রতিনিয়ত রাজপথে দেখেছেন। তিনি জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তদন্ত প্রতিবেদন ও আলামত না আসায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ঝুলে আছে 232টি মামলা। আসামিকে হয়রানি করতে কখনো বাদীরাও মামলা বিলম্ব করে বলে অভিযোগ আছে। এদিকে আইনজীবীরা বলছেন, সাইবার আইনের সঠিক ব্যবহার হচ্ছে না। এই আইনে অনেক মামলা হচ্ছে হয়রানির জন্য। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার রটানোর অভিযোগে 70টি মামলা বিচারের অপেক্ষায়।
সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মামলা আছে ২৬টি, সব মিলিয়ে মামলা ২৩২টি। আসামিদের অভিযোগ তারা হয়রানির শিকার। বাদী এবং সাক্ষীরা কেউই জানে না আজ আমাদের নামে যে মামলা। আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছে আমরা জানি না আপনাদের নামে মামলা। আমার ভাইয়ের ফেসবুক আইডিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি শেয়ার। আসলে ফরেনসিক রিপোর্টে এরকমের কোনো ছবি তারা দেখাইতে পারে নাই। সাংবাদিকদের দমনের জন্য বিগত সরকার যে একটি আইন তৈরি করেছিল, ডিজিটাল নিরাপত্তা আইন। আইনজীবীরা বলছেন এসব মামলার বেশিরভাগ ঝুলে আছে তদন্ত প্রতিবেদন ও আলামত না আসার কারণে। বাদীরাও মামলা বিলম্ব করে। মিথ্যা মামলা প্রমাণ হলে বাদীর শাস্তির বিধান কার্যকর চান আইনজীবীরা। মোকদ্দমাটিতে যখন তদন্তে যায়, তদন্তের এক পর্যায়ে মোকদ্দমার আলামত অর্থাৎ ডিভাইসগুলো ফরেনসিক রিপোর্টের জন্য ঢাকা সিআইডি বা অন্য তদন্তকারী সংস্থার কাছে যায়। সেইখানে তদন্ত ফরেনসিক রিপোর্ট আসতে সবচেয়ে দেরি হয়। সাইবার একটা যে উদ্দেশ্যে করা হয়েছে ঠিক আইনের সঠিক বাস্তবায়ন না হইয়া এটা একটা মানুষের হয়রানিমূলক কাজে পরিণত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় বরিশাল আইনজীবী সমিতি। সাইবার ট্রাইব্যুনালের যে ধারা বিগত দুইবারই সংশোধন হয়েছে। প্রথমবার তো যে আসছিল সাইবার ট্রাইব্যুনালে, পরে সংশোধন হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আরও সংশোধন হবে, আর হওয়ারই সম্ভাবনা বেশি। বরিশাল আইনজীবী সমিতির মতে প্রেস কাউন্সিল থাকায় সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগগুলো সাইবার ট্রাইব্যুনাল থেকে সরিয়ে নেওয়া যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে 10টি সবল ব্যাংক, আর এক্ষেত্রে ঋণের সুদহার নির্ধারণ হবে চলতি রেটে। তবে দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে সার্বিক নজরদারি করবে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এসব কথা জানান সবল ব্যাংকের কর্মকর্তারা। গেল দেড় দশকে ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও পাচারের কারণে তারল্য সংকটে ভুগছে কয়েকটি ব্যাংক। এর মধ্যে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংক। এই 5টি ব্যাংকে তারল্য সংকট কাটাতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করেছে, যেখানে গ্যারান্টর থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। চুক্তির সময় দুর্বল ব্যাংকগুলোকে তারল্য দিতে আগ্রহ দেখিয়েছিল 14টি সবল ব্যাংক, যদিও এরপর দুর্বল ব্যাংকে টাকা দিচ্ছিল না সবল ব্যাংকগুলো। এই কারণে 10টি সবল ব্যাংককে ডেকে পাঠায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এই অপশনটা এক্সারসাইজ করতে চাচ্ছে এবং তাদের মনে হচ্ছে যে ব্যাংকগুলো হয়তো অ্যাটলিস্ট কিছু ব্যাংক বেরিয়ে আসতে পারবে এর মধ্যে থেকে। সেটা বাকি যদি কোনো ব্যাংকের সমস্যা থেকে থাকে সেই ব্যাংকগুলোকে হয়তো পরবর্তী স্টেপে চিন্তা করবেন। পরে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা হিসেবে ঋণ দিতে সম্মত হয়েছে সবল ব্যাংকগুলো। এক্ষেত্রে কোনো ব্যাংক ইচ্ছে মতো ঋণ দিতে ও নিতে পারবে না। ঋণের মেয়াদ নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো এসেছিলেন, তারা বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনার প্রেক্ষিতে সবাই সম্মত হয়েছেন যে তারা এই ফ্যাসিলিটিটা যাদের প্রয়োজন তাদেরকে দেবেন। সুদের হারটা বাজার ভিত্তিক করা হয়েছে, SLF বলি আমরা, যেটাকে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি। সংকটের জন্য ইসলামী ও এক্সিম ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে তারল্য সংকটে পড়ে থাকা পদ্মা ও ICB ইসলামী ব্যাংক এখন পর্যন্ত সহায়তা চায়নি কেন্দ্রীয় ব্যাংকের কাছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে বুধবার গাজীপুরে খুলেছে সব পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর শিল্পাঞ্চল। সাভার, আশুলিয়ার পোশাক কারখানাগুলোতেও পুরোদমে চলছে উৎপাদন। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনও বন্ধ আছে 19টি কারখানা। বকেয়া বেতন, হাজিরা, বোনাস সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কবলে পড়ে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চল। তবে মঙ্গলবার 18 দফা দাবি মেনে নেয়ার ঘোষণা আসলে স্বস্তি ফিরে শ্রমিকদের মনে। বুধবার সকাল থেকে কাজে যোগ দেন গাজীপুর পোশাক কারখানার শ্রমিকরা। আমাদের দাবি ছিল সরকার যে মাইনে নিয়েছে, আমরা এতে খুশি। আর আমি মনে করি যে সকল গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগদান করা উচিত। দাবিগুলো দেওয়া ছিল, এগুলো BGM থেকে সরকারের সব একত্রিত বৈঠক হয়ে সব দাবিগুলো মাইনে নেওয়া হয়েছে। মানা নেওয়ার পরে আমাদের সবকিছু সুস্থ সুন্দরভাবে প্র্যাকটিস চলতেছে। সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। উপস্থিতি স্বাভাবিক এবং কোথাও অসন্তোষ দেখা যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনও বন্ধ আছে সাভারের 19টি কারখানা। আলোচনার মাধ্যমে এসব বন্ধ কারখানা খোলার চেষ্টা হচ্ছে জানিয়েছে মালিকপক্ষ ও শিল্প পুলিশ।
14টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে এবং 5টি সাধারণ ছুটি ঘোষণা আছে। 14টির মধ্যে আপনার 3টি নরায়ণজি আছে। এর মধ্যে কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মতো পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে। কারখানার নিরাপত্তায় প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়া শিল্প এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও সেনা টহল জোরদার করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে 40 ভাগ এখন প্রভাবশালীদের দখলে। কেটে নেওয়া হয়েছে অনেক শাল গাছ। সেখানে আবাদ হচ্ছে নানা ধরনের ফল ও ফসল। দখল কাজে অনেক বন বিভাগের কর্মী জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় বন কর্মকর্তার। মধুপুর ফুলবাগচালার এই জায়গাতে গেল বছরও ছিল গজারির বন, কিন্তু এখন এই জায়গাতে গাছ কেটে চাষ হচ্ছে ফলের। ফুলবাগচালা ছাড়াও টুক্করচালা বাইত, দীঘল বাইত সহ বিভিন্ন এলাকায় বনের জায়গা দখল করে করা হচ্ছে এমন নানা রকম ফলের চাষ। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে লিজ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা উজাড় করছে গাছ। এখানে বন ছিল, তারপরে এখন আস্তে আস্তে সাপ টাপ করে এখন জঙ্গল সাপ করে এখন আবার কলার চাষ করতেছে। বন বিভাগ এটা পলট করে দিছে। 75 হেক্টর জায়গা আছে বন বিভাগের মাঝখানে, এটা পলট করে দিছে। যারা লিজ নিছে তারা এই করে দিছে গাছটা মারার নিগা। বন দখল বন্ধে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার বিভাগীয় বন কর্মকর্তার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। আমরা নিয়মিত বাধা দেই, আইনগত ব্যবস্থা নেই, তারপরেও আমরা পারছি না। সেজন্য বললাম যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্থানীয় সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা পুনরুদ্ধারে সচেষ্ট থাকব। দেশের তৃতীয় বৃহত্তম মধুপুর বনাঞ্চলের আয়তন 45,000 একর। এর মধ্যে দখল হয়ে গেছে প্রায় 19,000 একর বনভূমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিন্ন নদীতে ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক আইনে অনুস্বাক্ষর করা জরুরি। আন্তঃসীমান্ত নদীর অংশীদারিত্ব পেতে জাতিসংঘের এই কনভেনশনের শর্ত পূরণে উজানের সব দেশকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার এক সেমিনারে তিনি বলেন, শিগগিরই ভারত, চীন সহ উজানের দেশের সঙ্গে আলোচনা প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। অভিন্ন জলরাশি নিয়ে 1997 সালে আন্তর্জাতিক আইনটিতে শুধু ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার কথা বলা আছে। সেখানে চীন সহ উজানের দেশ ও সার্কভুক্ত কোনো দেশ আজও অনুস্বাক্ষর করেনি। তাই ভাটিতে নদীর পানির ন্যায্য ভাগাভাগির জটিলতা দূর হয়নি। পানির হিসাব পেতে নতুন কিছু কৌশল নেয়ার সময় এসেছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক এক সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা এ মন্তব্য করেন। আমাদের উজান কিন্তু শুধু ভারত না, আমাদের উজান কিন্তু নেপাল, আমাদের উজান কিন্তু চায়না। আমাদের এই উজানের একটা দেশও এটা স্বাক্ষর করেনি, যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন। কাজে আমরা যদি অনুস্বাক্ষর করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারব। সভায় উপদেষ্টা আরও বলেন, উজানের দেশে নদীর উপর কত বাঁধ ও স্থাপনা নির্মাণ করেছে তার তথ্য দেয় না। এতে ভাটির দেশগুলোতে বন্যার প্রাণ ও সম্পদহানি তীব্র হচ্ছে। এখানে জল ব্যবস্থাপনা ঝুঁকিতে ফেলছে। বৃষ্টিপাতের পরিমাণ কি, পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকুন করা হবে। যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ভারত মিয়ানমারের সাথে বাংলাদেশের 57টি আন্তঃসীমান্ত নদী, এর বাইরেও প্রায় 100 নদী প্রতিবেশী দেশের সাথে প্রবাহিত। এসব পানি নিয়ে দ্রুত আলোচনা হবে বলে জানান পানি উপদেষ্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় বন্ধ 5টি পাটকলের 15,000 শ্রমিক মানবেত জীবনযাপন করছে। মিলগুলো চালুর দাবিতে নানা কর্মসূচিও পালন করছে শ্রমিকেরা। দাবি আদায় না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে তারা। বন্ধ আলিম জুট মিল ছাড়া বাকি 4টি চালু প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে বিজেএমসি। 2020 সালে লোকসানের মুখে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে যশোরের কার্পেটিং ও খুলনার ইস্টার্ন জুট মিল। আর গত বছরের ডিসেম্বর থেকে চালু হয় দৌলতপুর জুট মিল ও যশোরের জেজাই জুট মিল।
বাকি 5টি খালিশপুর আলিম ক্রিসেন্ট প্লাটিনাম এস্টার মিল এখনও চালু হয়নি। চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্ধ মিলের শ্রমিকরা। শ্রমিক এবং পাট হলে মিলগুলো চালু হয়, যাদের বয়স আছে, কর্মসংস্থানে এখনও নিয়ম অনুযায়ী সুযোগ আছে, তারা আমাদের ঢুকবে এবং পর্যায়ক্রমে এই মিলটা চালু করা হোক। মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতাম, ইঞ্জিনিয়ার বলতো আমাদের, সেই জায়গায় আমাদের এখন বলে রিক্সাওয়ালা। এদিকে বন্ধ মিল চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দাবি আদায় না হলে রাজপথে কর্মসূচির কথা ভাবছেন নেতারা। বিভিন্ন অঞ্চলের সাধারণ শ্রমিকদের নিয়ে বসে নেতৃবৃন্দ আমরা বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন, মিছিল এবং বিভিন্ন মিটিংয়ের জন্য আমরা কর্মসূচি দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করতেছি। বিজেএমসি বলছে বন্ধ আলিম জুট মিলের নামে মামলা রয়েছে, বাকি 4টি মিল চালুর প্রক্রিয়ায় রয়েছে। মামলার কারণে আমরা টেন্ডারে যেতে পারছি না, সেটা আলিম জুট মিল। আর বাকি 4টা 2-3বার টেন্ডার হয়েছে, এর মধ্যে খালিশপুর এবং কিসেন যাওয়ার প্রক্রিয়াধীন ছিল। এখন বর্তমানে পরিস্থিতির কারণে এটা হয়তো এখনো বলা যাচ্ছে না কি হবে। 5টি মিলে স্থায়ী অস্থায়ী মিলে শ্রমিক আছেন 15,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে পদ্মার ইলিশ। 3000 টন ইলিশ রপ্তানির প্রথম চালানে যাচ্ছে 8 টন। বুধবার বিকেলে 2টি ট্রাকে করে 200 বাক্সে মাছ পৌঁছায় বেনাপোল বন্দরে। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে $10, যা রপ্তানিকারক ঢাকার সাজ্জাদ এন্টারপ্রাইজ ও আমদানিকারক ভারতের পেট্রাপোলের আরজে ইন্টারন্যাশনাল। বেনাপোল বন্দর চেকপোস্টে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্দরে আসলেও মৎস্য অধিদপ্তরে কোনো নির্দেশনা তারা পাননি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ইলিশের চালান ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। খাগড়াছড়িতে নির্মাণে মাত্র 4 বছরে স্প্যান দেবে সেতুর ওপর ফাটল তৈরি হয়েছে। সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয় দুর্ভোগে পড়েছেন 20 গ্রামের মানুষ। তাদের অভিযোগ, সেতু নির্মাণে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এদিকে সেতু সংস্কারে নির্মাণ ব্যয়ের অর্ধেক টাকা লাগবে বলে জানিয়েছে পার্বত্য জেলা পরিষদ। 2020 সাল থেকে খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়ার এই সেতুটি আশেপাশের 20 গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ। সম্প্রতি পাহাড়ি ঢলে স্প্যান দেবে সেতুর উপর ফাটল তৈরি হয়েছে। ঝুঁকি এড়াতে সেতুতে বন্ধ করা হয়েছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন সেতু ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণে সেতুর কাজ নিম্নমানের হয়েছে। এই যে অনিয়ম কারণে এই ব্রিজটা দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি হয়েছে কন্ট্রাক্টররা, এই জন্য ব্রিজটা ভেঙে গেছে। কেউ কিছু বলে না, এই জন্য আমরা বলতে চাইছিলাম কিন্তু বলে না। তবে জেলা পরিষদের প্রকৌশলী বিভাগের দাবি, সেতু নির্মাণে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। পাহাড়ি ঢলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আমাদের নয়, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন যে স্কাউটিং হলে যে কোনো জায়গায় যে কোনো বড় ব্রিজও ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু এটা আমাদের লোকাস্ট ব্রিজ, এই কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা আমরা শীত পাইলের মাধ্যমে মেরামত করা সম্ভব হবে। কোনো ব্রিজে এরকম নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কোনো সুযোগ নাই। 80 লাখ টাকা ব্যয় নির্মিত এই সেতু সংস্কারে 40 লাখ টাকা ব্যয় নির্ধারণ করেছে জেলা পরিষদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী টি-20 বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথমবার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ক্রিকেটাররা রোমাঞ্চিত, জয় দিয়ে অভিষেক রাঙানোর লক্ষ্য। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ টাইগ্রেসদের। রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা সংকটে বাংলাদেশ ছেড়ে মেয়েদের টি-20 বিশ্বকাপের আয়োজক এখন সংযুক্ত আরব আমিরাত। সেই উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে জায়গা পাওয়া ক্রিকেটাররাও এখন বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত। সুলতানা, সাথী, রাবেয়া, তাজদের সামনে এবার ইতিহাস গড়ার চ্যালেঞ্জ। জিততে চান অন্তত একটি ম্যাচ। বিশ্বকাপের আগে যে আমাদের প্রিপারেশন ম্যাচ ছিল, সেই সময় আমরা এত এক্সাইটেড ছিলাম না, বিশেষ করে আমি। এখন আমি অনেক এক্সাইটেড যে লাইফের ফার্স্ট টাইম বিশ্বকাপ খেলতে যাবো। এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এখন আমরা খুব ভালো খেলতেছি, তাই না? এখন আমাদের ইচ্ছা যে আমরা 1-2টা ম্যাচ যেন আমরা জিততে পারি। বিগত কিন্তু 3 থেকে 4টা ওয়ার্ল্ড কাপ গিয়েছে, আমরা কোনো একটা ম্যাচ জিতিনি। তো আমরা চাই ফার্স্ট ম্যাচটা জিতে যেন আমরা ওয়ার্ল্ড কাপের সূচনা করতে পারি যে আমরা বাংলাদেশ টিম কোনো ম্যাচ উইন করেছি।
ইতিমধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় ম্যাচ বাই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে ক্রিকেটাররা। অ্যাটলিস্ট আমরা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি আমাদের আছে, সো আমাদের ওই পর্যন্ত যাওয়া অবশ্যই আমাদের কাজ, এবং যতটুকু পারে ম্যাচ উইনিংয়ের জন্য আমার যা যা করতে হবে আমি তাই দিয়ে করব। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ মিশন। এছাড়া বি গ্রুপে আরও 5টি ম্যাচ খেলবে নিগার সুলতানার দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর বিসিবিতে সংস্কার চলছে। সেই লক্ষ্যে বোর্ডের 3য় সভা আজ বিকেল 4টায়। সেখানে নিশ্চিতভাবে বেশ কিছু পরিচালকের পদ শূন্য হবে। টানা 3 বোর্ড সভায় উপস্থিত না থাকায় সদস্য পদ হারাবেন পাপন, নাসির, মল্লিক সহ বেশ কয়েকজন পরিচালক। আরও 2 জনের পদত্যাগ করার গুঞ্জন আছে। বোর্ড সভায় কোরাম গঠনের পাশাপাশি স্ট্যান্ডিং কমিটি নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক স্ট্যান্ডিং কমিটি চলছে চেয়ারম্যান ছাড়া। বৃহস্পতিবারের সভায় দায়িত্ব বন্টন হতে পারে। ক্রিকেট অপারেশনসে নাজমুল আবেদিন ফাহিম আর মিডিয়া কমিটির দায়িত্ব পেতে পারেন ফাহিম, সিনহা কিংবা ইফতেখার রহমান মিঠু। হেড কোচ মারুফুলকে ছাড়াই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করল আবাহনী। প্রথম দিনে অনুশীলনে ছিল 24 ফুটবলার। আবাহনীতে অভিষেক মৌসুম রাঙাতে চান ইয়াসিন, ইব্রাহিমের মতো জাতীয় দলে খেলা ফুটবলাররা। নানা সংকটের পরও কোচ মারুফুলের অধীনে ভালো করতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। 24 ফুটবলার নিয়ে শুরু আবাহনীর প্রাক মৌসুম প্রস্তুতি। অনুশীলন শুরুর আগে ফুটবলারদের উজ্জীবিত করেছে টিম ম্যানেজমেন্ট, স্বাগত জানায় নতুনদের। অনূর্ধ্ব 20 দলের এএফসি বাছাই মিশনে আবাহনীর নতুন কোচ মারুফুল হক যোগ দেবেন মঙ্গলবার। কদিন তার দিক নির্দেশনায় চলবে অনুশীলন। বিদেশি ফুটবলারের সংকট চিন্তার কারণ, তবে পরীক্ষিত কোচ ও স্থানীয় ফুটবলারদের নিয়ে ভালো করতে চায় আকাশী নীল। বিদেশি বাদ দিয়ে যখন খেলবো, স্বাভাবিকভাবে অন্য টিমগুলি হয়তো সেই জায়গাটুকুতে আমাদের থেকে কিছুটা অ্যাডভান্টেজ পজিশনে থাকতেও পারে। তো আমরা সেটাকে বিবেচনায় নিচ্ছি না। আমাদের যে স্কোয়াড আছে আমরা চাই যে তারা তাদের সুনামের সাথে সেই পারফর্মটুকু করুক মারুফের ইনস্ট্রাকশন অনুযায়ী। কয়েক মৌসুম ধরেই বিবর্ণ আবাহনী। লিগের সবচেয়ে সফল দলটি গত 5 বার প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি। এবার কাজটা আরও কঠিন, তবে ক্লাবের ঐতিহ্য আর নামের ভারে মনোবল হারাচ্ছেন না ফুটবলাররা। মানে সবসময় চ্যাম্পিয়নের জন্যই খেলে। আমাদের এইবারও এবার যেহেতু ফরেন প্লেয়ার নেই, আমাদের লোকাল যারা আছে আমাদের টার্গেট থাকবে সেম চ্যাম্পিয়নশিপের উপরে। ফরেনের জায়গাগুলো কভার করে আমরা যদি ভালো খেলতে পারি তাহলে ফরেনের অভাবটা বোঝা যাবে না। ওই জায়গায় ওই সুযোগটাই ব্যবহার করতে হবে আমাদের। যারা লোকালরা আছি আমরা সবাই মিলে যদি ভালো বেস্ট এফোর্ট দিতে পারি, ইনশাল্লাহ মনে করি একটা ভালো রেজাল্ট হবে। আমি চাবো আমার ব্যক্তিগত দিক দিয়ে আমার যতটুকু এফোর্ট আছে, আমার অ্যাবিলিটি আছে, আমি তা দিতে ক্লাবকে। চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হবে 11ই অক্টোবর। 4 দিন পর ফেডারেশন কাপে মাঠের লড়াই শুরু আবাহনীর। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।